আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে টিপিএস সুবিধায় বসবাসকারী অভিবাসীদের জন্য মার্কিন প্রশাসনের কঠোর বার্তা, স্থায়ীভাবে বৈধতার ব্যবস্থা না করলে নিজ দেশে ফিরে যেতে হবে। ইউরোপে তাপপ্রবাহে ১৩০০-রও বেশি মানুষের মৃত্যু, রোববার জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এবং ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১,৫০০, নিখোঁজ হাজারো মানুষ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস সুবিধা নিয়ে বসবাসকারী অভিবাসীদের জন্য কঠোর বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান জানিয়েছেন, টিপিএস কোনো স্থায়ী সুবিধা না। অবিলম্বে স্থায়ীভাবে বৈধ থাকার ব্যবস্থা না করলে অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে। যারা স্বেচ্ছায় ফিরে যাবে তাদের বিমানের টিকিটের পাশাপাশি $2,100 করে পুনর্বাসন সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের পর এই কঠোর অবস্থান জানালো প্রশাসন। লাইলা নওশিন রিপোর্টে রয়েছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রায় ৩.৫ লাখ হাইতি নাগরিকের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ট্রাম্প প্রশাসনকে এই দুই দেশের নাগরিকদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা বাতিলের কথা বলা হয়, যার পরপরই সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান মার্কোয়েন মুলিন। সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে মুলিন জানান, যারা যুক্তরাষ্ট্রে থাকতে চান তাদের আইনি কাগজপত্র সম্পন্ন করতে হবে, অন্যথায় সরকার তাদের ফেরত পাঠাবে। তবে স্বেচ্ছায় ফিরে গেলে মিলবে আর্থিক প্রণোদনা। যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯৯০ সালে চালু হওয়া এই মানবিক কর্মসূচির আওতায় বর্তমানে ১৭টি দেশের প্রায় ১৭ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে আছেন। ২০১০ সালের ভূমিকম্পের পর হাইতি এবং ২০১২ সালের গৃহযুদ্ধের পর সিরিয়ার নাগরিকরা এই সুরক্ষা পেয়েছিলেন। মার্কিন প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে টিপিএস সুবিধা পাওয়া পরিবারগুলোতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করছেন অধিকার কর্মীরা। এই সিদ্ধান্তের সমালোচনা করে ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে জানিয়েছেন, হাইতির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষকে সেখানে ফেরত পাঠানো মোটেও যুক্তিযুক্ত হবে না। একই সুর নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এবং নেব্রাস্কার ডন বেকনেরও। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর সিরীয় ও হাইতিয়ানদের নিজ দেশে ফেরার চাপ দিলেও আইন শৃঙ্খলার অবনতির কারণে এখনও হাইতি ও সিরিয়া ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে। লাইলা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ন্যূনতম মজুরি ঘণ্টা প্রতি $25 উন্নীত করার লক্ষ্যে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রেস মার্ফি এই বিল উত্থাপন করেন। ফেডারেল পর্যায়ে সবশেষ ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল ২০০৯ সালে। যুক্তরাষ্ট্র থেকে সুব্রত চৌধুরী জানিয়েছেন বিস্তারিত। দ্য লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট নামে প্রস্তাবিত এই বিলটি কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেডারেল ন্যূনতম মজুরির সবচেয়ে বড় বৃদ্ধি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে বিলটি উপস্থাপন করে সিনেটর মার্ফি বলেন, পূর্ণ সময়ের চাকরি করেও একজন মানুষ তার নিত্য প্রয়োজনীয় বিল পরিশোধ করতে পারবেন না, এমন পরিস্থিতির কোনো যৌক্তিকতা নেই। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫% কর্মী ঘন্টায় $25 কম আয় করেন। প্রস্তাব অনুযায়ী ২০০৯ সাল থেকে অপরিবর্তিত থাকা বর্তমান ফেডারেল ন্যূনতম মজুরি ঘন্টায় $7.25 থেকে ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ধাপে এটি $12 উন্নীত হবে এবং কয়েক বছরের মধ্যে $25 পৌঁছবে। বড় প্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে এই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য, ফেডারেল পর্যায়ে সর্বশেষ ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল 2009 সালে, অর্থাৎ প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে এটি অপরিবর্তিত রয়েছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের সাফল্য নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। পোস্টের শেষ দিকে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনকে কটাক্ষ করে বলেন, আপনি কি মনে করেন যে ওবামা বা স্লিপি জো বাইডেন এটা করতে পারতেন? উত্তর হলো না। ট্রাম্পের দাবি, গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারের সাফল্য তার প্রশাসনের আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের পরিকল্পনার প্রতি জনসমর্থনের প্রতিফলন। একই সঙ্গে তিনি পোস্টের সাবেক প্রেসিডেন্ট ওবামা ও বাইডেনের সমালোচনাও করেন। ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, তবে ওবামা বা বাইডেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ার স্যান হোসের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ দেখতে গড়ে ওঠা এই ফ্যান জোনে রোববার এই ঘটনা ঘটে, তবে সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল না। স্যান হোসে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, গুলিতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এ সময় আশেপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। একাধিক পুলিশের গাড়ি দেখা যায় এবং সাদা চাদরে আংশিকভাবে ঢাকা এক ব্যক্তিকে স্ট্রেচারে করে ইউনিফর্ম পরা কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনার পর পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে এবং আশেপাশের অধিকাংশ বার বন্ধ করে দেওয়া হয়। 4 জুলাই স্বাধীনতা দিবসের আগেই যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আঘাত এনেছে একটি বিপজ্জনক ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ। বর্তমানে 14 কোটিরও বেশি মানুষ জাতীয় আবহাওয়া পরিষেবার জারি করা তাপ সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলের অনেক এলাকায় সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙে যেতে পারে। শিকাগো, সেন্ট লুইস, কানসাস সিটি, ন্যাশভিল, ফিলাডেলফিয়া, বস্টন এবং নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছবে। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেক এলাকায় 105 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকিও বেড়েছে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য উদযাপন। রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে চলছে 16 দিনের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার। সেখানে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য ও অঞ্চলগুলোর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। 4 জুলাই হবে ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী। সেখানে প্রায় 8,60,000 আতশবাজি ফোটানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশজুড়ে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, টাইমস স্কোয়ারে বিশেষ বল ড্রপ, ফিলাডেলফিয়া টাইম ক্যাপসুল সংরক্ষণ এবং বিভিন্ন শহরে উৎসব ও ব্লক পার্টির আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা ও র্যালি করেছে বাংলাদেশি কমিউনিটি অফ ডেলাওয়্যার কমিউনিটি। বাংলাদেশের কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে নাফিজ ইফতেখারের রিপোর্ট। ফিলাডেলফিয়ার আপার ডার্বিতে দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। 20টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে দেশীয় পণ্য ও খাবার প্রদর্শন ও বিক্রয় করা হয়। আয়োজনে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার দেওয়া হয় একটি গাড়ি। এই বৈশাখী মেলার উদ্দেশ্য আমাদের সংস্কৃতিকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের সংস্কৃতিকে পৌঁছায় দেওয়া আমাদের মূল লক্ষ্য। স্থানীয় বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় মেলা চত্বর। সম্মাননা জানানো হয় পৃষ্ঠপোষকদের। দেখছে আমরা র্যালির মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি আমাদের কালচার, প্লাস আমরা কি ধরনের পোশাক বৈশাখীতে পরিধান করে থাকি। আমরা একটু দেরিতে হলেও আমাদের বৈশাখী মেলাটার আয়োজন করছি, যেটা অসাম্প্রদায়িক, যেটাকে বলে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করবো আজকের। সাংস্কৃতিক আয়োজনে আবৃত্তি ও গান পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হলো বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোজা ও প্রতীক হাসানের এক বর্ণাঢ্য কনসার্ট। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ওয়াশিংটন ডিসি থেকে স্যাম রিয়ার রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে অবস্থিত ক্রিসেন্ট স্টুডিও প্রাঙ্গণে পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুজা ও প্রতীক হাসানের ওপেন এয়ার কনসার্ট উপভোগ করতে সেখানে ভিড় জমান প্রায় 1000 প্রবাসী বাংলাদেশি। গুড়ি গুড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়াও দর্শকদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। আবহাওয়ার কারণে ওপেন এয়ার আয়োজনটি পরে হাইব্রিড কনসার্টে রূপ নেয়। শো দেখার পরে আমরা রিয়েলাইজ করছি শোটা অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক এনজয় করছে। সন্ধ্যা বাড়তে একে একে মঞ্চে উঠেন শোয়েব রহমান, সামির মাহমুদ, প্রতীক হাসান ও মুজা। তাদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান রবিউল ইসলাম বেলাল, ফোবানা 2026-এর কনভেনার ডক্টর জয়নাল আবেদিন সহ ফোবানার নেতৃবৃন্দ। এ সময় তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আমরা আপনাদের থেকে যদি আরো বেশি উৎসাহিত হই, সামনে অর্গানাইজার স্পন্সররা করার জন্য আরো বেশি সাহস পাবে। প্রবাসী বাংলা গান ও সংস্কৃতির এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। আয়োজকদের আশা ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক আয়োজন আরো বড় পরিসরে অব্যাহত থাকবে। The arrangement is a bit first time for me যে এরকম একটা বিশাল আয়োজন তারা করেছে এবং এই অনুষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। হয়ে গেল ভার্জিনিয়াতে বিগেস্ট সামার ওপেন এয়ার কনসার্ট, যেটিতে প্রতীক হাসান এবং মুজা গান গেয়েছেন এবং অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে স্যামরিয়া, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপে নজিরবিহীন তাপপ্রবাহের কারণে 1300-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তীব্র এই তাপপ্রবাহে ধীরে ধীরে পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে রোববার জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমিনা রহমান শক্তির রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডাব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, 21 জুন থেকে ইউরোপের উচ্চ তাপমাত্রাজনিত কারণে 1300-র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুলগুলো এমন তাপমাত্রার উপযোগী করে তৈরি করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী রোববার জার্মানির পূর্বাঞ্চলে 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা 3 দিন সর্বকালের উষ্ণতম দিন পার করছেন জার্মানরা। ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারা আরও জানিয়েছে, মৃতদের মধ্যে অনেকেই 65 বছর বা তার বেশি বয়সী। তীব্র তাপে ফ্রান্স, জার্মানি ও স্পেনে গলে গেছে ট্রাফিক লাইট। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে 4 দিন পরও ভেনেজুয়েলা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি হিসেবে ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 1500। এখনও নিখোঁজ হাজারো মানুষ। সুদীপ্তা মাহমুদার রিপোর্ট। 39 সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পের 4 দিন পরও জীবিত উদ্ধার করার ঘটনা উদ্ধারকর্মীদের মনে আশার আলো জাগিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলছে, ভূমিকম্পের 72 ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তারপরও আশা নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ভেনেজুয়েলা ও অন্যান্য দেশের উদ্ধারকারীরা। ভূমিকম্পের 85 ঘণ্টা বা 3.5 দিন পর ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা থেকে মইসেস নামে 11 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কংক্রিটের ধ্বংসস্তূপের প্রায় 3 মিটার গভীরে চাপা পড়েছিল সে। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দলের দীর্ঘ 6 ঘণ্টার অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পর কারাভালেদা শহর থেকে 11 বছর বয়সী আরও এক শিশুকে জীবিত উদ্ধার করার কথা এক্স পোস্টে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের 4 দিন পর লা গুয়াইরায় টানা 12 ঘণ্টার চেষ্টার পর বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করে ফরাসি সিভিল সিকিউরিটি। লা গুয়াইরায় ধ্বংসস্তূপের নিচ থেকেই 32 ঘণ্টা পর বিস্ময়করভাবে উদ্ধার করা হয়েছে 18 দিন বয়সী এক নবজাতককে। এর 1 ঘণ্টা পর তার প্রসূতি মাকেও উদ্ধার করে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি দল।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টারেতে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায় বন্দরনগরী হ্যামবুর্গে অবস্থিত যুব কল্যাণ কেন্দ্রের কাছে আকস্মিক এই হামলা হয়। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। বন্দুক হামলার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে পাল্টাপাল্টি হামলা বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে বিরোধ মেটাতে আবারও আলোচনায় ফিরতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এর ফলে হুমকির মুখে পড়া শান্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত টিকে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুদ্ধ বন্ধে 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। আপাতত উভয় পক্ষই তাদের অবস্থান থেকে সরে এসেছেন এবং এখন থেকে জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস সর্বপ্রথম নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা বন্ধে দুই পক্ষের সম্মত হওয়ার খবর জানায়। সংবাদ মাধ্যমটি জানায় মঙ্গলবার কাতারে পুনরায় এই আলোচনা শুরু হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি মজবুত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া যুবদল। ক্লাং শহরের কাম্পং যাওয়া যুবদলের কর্মী সভায় যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন। রুবেল আহমেদের সঞ্চালনা ও শাকিল আহমেদের সভাপতিতে সভায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রামজান আলী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। $12 পাঞ্জাবি কিনে গাড়ি জিতেছেন চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের প্রবাসী মোহাম্মদ আজম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন সুপারমার্কেট আল বারাকা গ্রুপ আয়োজিত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দেশীয় উৎপাদিত পণ্য কিনে এই কার জিতলেন তিনি। ড্র অনুষ্ঠানে ওমানের চেম্বার অব কমার্স ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কর্মকর্তারা ছিলেন। কার বিজয়ী সহ অতিথিরা এখন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই বছর আমরা 5টা গাড়ি এবং আরো 25টা এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে আসছি আমাদের কাস্টমারদের জন্য। আমাদের কাস্টমাররা সারা বছর আমাদের কাছে খুব খুশি খুশি বাজার করে আমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলো থেকে। ডেনমার্কের আরহুস শহরের AROS আর্ট মিউজিয়ামে উন্মোচন করা হয়েছে বিশ্বখ্যাত মার্কিন শিল্পী জেমস টার্লের নতুন শিল্পকর্ম অ্যাস ইন বিলো দ্য ডম। এটি তার তৈরি সবচেয়ে বড় স্কাই স্পেস স্থাপনা। রোমের বিখ্যাত প্যান্থিয়ন ভবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশাল এই গম্বুজ। 16 মিটার উঁচু এবং 40 মিটার চওড়া স্থাপনাটি ভূগর্ভে নির্মিত। ছাদের খোলা অংশ দিয়ে আকাশের আলো ও রঙের পরিবর্তন দর্শকদের জন্য তৈরি করে ভিন্ন এক অভিজ্ঞতা। প্রায় 10 বছর ধরে পরিকল্পনা নির্মাণের পর এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে এটি শিল্প, স্থাপত্য ও শান্ত পরিবেশের এক অনন্য সমন্বয়। প্রিয় দর্শক, সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের টিপিএস সুবিধায় বসবাসকারী অভিবাসীদের জন্য মার্কিন প্রশাসনের কঠোর বার্তা, স্থায়ীভাবে বৈধতার ব্যবস্থা না করলে নিজ দেশে ফিরে যেতে হবে। ইউরোপে তাপপ্রবাহে 1300-রও বেশি মানুষের মৃত্যু। রোববার জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এবং ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে 33 জনকে জীবিত উদ্ধার। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 1,500, নিখোঁজ হাজারো মানুষ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।